টাইটানিকের প্রতি বরাবরই মানুষের আগ্রহ ছিল। নির্মাণকালীন শুরু থেকে এখন পর্যন্ত সারা বিশ্বের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই টাইটানিক। টাইটানিক ডোবার পর এর উপর ভিত্তি করে অনেক প্রতিবেদন ও চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল। সেগুলো কোনোটিই টাইটানিক পিপাসুদের পিপাসা নিবারণ করতে পারেনি। ১৯৯৭ সালে চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরুন তৈরি করেন টাইটানিক মুভিটি। এই মুভিটি তৈরি করতে সে সময় খরচ হয়েছিল ২০০ মিলিয়নেরও বেশি টাকা। অনেকে জেমস ক্যামেরুনকে বোকা ভেবেছিল, কারণ এত টাকা কোনোদিনই তোলা সম্ভব নয়। কিন্তু যেখানে কালজয়ী টাইটানিক, সেখানে এই টাকা তো সামান্যই বটে। সমালোচকদের সেই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত করে জেমস ক্যামেরুনের সেই টাইটানিক মুভিটি আয় করেছিল প্রায় $১.৮৩৫ বিলিয়ন আয় করে এবং পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে দিয়ে ১১টি অস্কার সহ আরও অন্যান্য ৭৬টি পুরস্কার জিতে নেয়। ২০ শতকের গোড়ার দিকের ঘটনা। নতুন একটি জাহাজ নিয়ে সারা পৃথিবীতে তখন হইচই। জাহাজটি এতই বড় ও মজবুত যে এর নির্মাতারা ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং ঈশ্বরও এই জাহাজকে ডুবাতে পারবেন না। সেই জাহাজটির নাম টাইটানিক, অথচ সবার ধারণা ভুল প্রমাণ করে ১৯১২ সালের ১৪ এপ্রিল রাত ১১:৪৫ উত্তর আটলান্টিক সমুদ্রে ডুবন্ত একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে সমুদ্রের নীল জলে তলিয়ে যায় এই টাইটানিক। তাও আবার প্রথম যাত্রাতেই। দুর্ঘটনায় মৃত্যু ঘটে ১৫১৩ জন যাত্রীর। ভাগ্যবান ৬৮৭ জন যাত্রীর জীবন বাঁচলেও পরবর্তী জীবনে তাদের বয়ে বেড়াতে হয়েছে এই স্বপ্ন। টাইটানিক জাহাজটির ডিজাইনারের দাবি ছিল টাইটানিক কোনোদিন ডুবানো সম্ভব হবে না। আসলে তিনি গায়ের জোরে সে কথা বলেননি। টাইটানিক জাহাজটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যা সকল প্রকার ঝড়-জলোচ্ছ্বাসের মধ্যেও সমুদ্রের বুক চিতিয়ে চলতে পারবে। কিন্তু যেদিন টাইটানিক ডুবে যায় সেদিন তার বয়স হয়েছিল মাত্র ৪ দিন। যেই জাহাজ জীবনেও ডোবানো সম্ভব নয়, সেই জাহাজ কিনা মাত্র ৪ দিনেই ডুবে গেল। আপাতদৃষ্টিতে আইসবার্গের সাথে ধাক্কায় টাইটানিক ডুবির কারণ বলা হলেও এর কোনো সঠিক যুক্তি কোনো গবেষকই দিতে পারেননি। এক একজন এক এক ধরনের কারণ উদ্ঘাটন করেছেন। এর ফলে এই জাহাজ ডুবির ঘটনা রহস্যাবৃতই রয়ে গেছে। টাইটান ছিল গ্রিক পুরাণের সৃষ্টির শক্তিশালী দেবতা। এই দেবতার কাজই ছিল শুধু সৃষ্টি করা। তার নামানুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। ৫ বছর একটানা কাজ করে জাহাজটির কাজ শেষ হয়। এত বড় আকারের জাহাজ নির্মাণ করা সে সময় মানুষ স্বপ্নও দেখতে পারতেন না। ১৯১২ সালের ১০ এপ্রিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। সে সময় টাইটানিকে মোট যাত্রী ছিল ২২০০ জন এবং কয়েকশ কর্মী। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়া খুবই বিপজ্জনক ছিল। ছোটখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা করা। কেননা হঠাৎ সামুদ্রিক ঝড়জলোচ্ছ্বাসে পড়ার আশঙ্কা সবসময়ই ছিল। তারপরও এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রী হয়েছিল। সে সময় টাইটানিককে নিয়ে পুরো বিশ্বেই হইচই পড়ে গিয়েছিল। তাই সবাই চেয়েছিল টাইটানিকের এই ঐতিহাসিক যাত্রায় নিজেকে সাক্ষী করে রাখতে। টাইটানিক জাহাজটি যখন বন্দর থেকে ছেড়ে যায় তখন বন্দরে বিশাল জনসমাগম হয়েছিল। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত সময়। সাইরেন বাজিয়ে ধীরে ধীরে আটলান্টিকের দিকে এগিয়ে যেতে থাকল টাইটানিক। জাহাজের যাত্রীরা পৃথিবীর চিন্তা ভুলে পার্থিব ভোগবিলাসে মত্ত হয়ে অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকল। নির্ধারিত ৬ দিনের যাত্রাকে সামনে রেখে সবাই চলছিল নিয়মমতো আনন্দমুখরিত পরিবেশে। ১ দিন, ২ দিন, ৩ দিন ভালোই কাটল জাহাজের যাত্রীদের। ১৪ এপ্রিল দুপুর ২টার দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় তাদের যাত্রাপথে সামনে বড় একটি আইসবার্গ রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে মেসাবায়া নামের আরও একটি জাহাজ থেকে এই একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিকে। এ সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারল্ড ব্রিজ। দুবারই তাদের দুজনের কাছে এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় মনে হয়। তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি। টাইটানিক দুর্ঘটনার মাত্র ৪০ মিনিট আগে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গটি সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক ফিলিপস রাগান্বিতভাবে বলে কাজে ব্যস্ত এবং লাইন কেটে দেয়। ফলে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর তার ওয়্যারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায়। বলা চলে তাদের এই হেয়ালিপনার কারণেই ডুবেছে টাইটানিক। নিস্তব্ধ আটলান্টিকের বুকে সবেমাত্র প্রবেশ করেছে টাইটানিক।
আটলান্টিকের তাপমাত্রা তখন 0 ডিগ্রির কাছাকাছি নেমে যায়। আকাশ পরিষ্কার থাকলেও আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না। টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে আসে, তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গ এর সংকেত পান। আইসবার্গ হল সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল সব বরফখণ্ড। এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এগুলোর মাত্রই 8/1 পানির উপরে থাকে, মানে এর বড় অংশটাই দেখা যায় না। তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন। সে সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের ফার্স্ট অফিসার আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টা দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন। টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি। এর ডান দিক আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে, ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চির দেখা দেয়। টাইটানিক জাহাজটি যে স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হল গ্রেট ব্যাংকস অফ নিউফাউন্ডল্যান্ড। টাইটানিক সর্বোচ্চ 4টি পানিপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত, কিন্তু পানিপূর্ণ হয়ে গিয়েছিল 5টি কম্পার্টমেন্ট। অনেকের মধ্যে এই কম্পার্টমেন্ট নিয়ে কিছুটা খটকা থাকতে পারে। তাদের উদ্দেশ্যে বলছি, ধরুন আপনি একটি জাহাজ তৈরি করেছেন, তার তলদেশ 4টি ভাগে বিভক্ত। এই 4টি ভাগের মধ্যে একটি ভাগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি দিয়ে জাহাজের মধ্যে পানি প্রবেশ করেছে। এই অবস্থায় আপনি যদি সেই অংশ বন্ধ করে দেন, তাহলে জাহাজে ঢোকা পানি শুধুমাত্র এই একটি কম্পার্টমেন্টকেই পানিপূর্ণ করতে পারবে। বাকি 3টি কম্পার্টমেন্ট অক্ষত অবস্থায় জাহাজটিকে ভাসিয়ে রাখবে। এছাড়া পানি প্রতিরোধের জন্য 12টি গেট ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে এমন জায়গায় জাহাজটির ধাক্কা লাগে যে সবগুলো গেটের পানি প্রতিরোধ বিকল হয়ে যায়। পানির ভারে আস্তে আস্তে পানিতে তলিয়ে যেতে থাকে টাইটানিক। ক্যাপ্টেন সহ জাহাজ চালনায় দায়িত্বপ্রাপ্ত সবাই বুঝতে পারে যে টাইটানিকে আর বাঁচানো যাবে না। ক্যাপ্টেন মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে আসেন এবং জাহাজটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। রাত 12টার পর লাইফবোটগুলো নামানো শুরু হয়। প্রত্যেক যাত্রী আপন প্রাণ বাঁচানোর জন্য লাইফ বোটে উঠতে যায়, কিন্তু লাইফ বোট ছিল মাত্র 16টি। তাই ক্যাপ্টেন নির্দেশ দিলেন, মহিলা ও শিশুদের আগে নামতে দিন। আপনজনকে নিশ্চিত মৃত্যুর মুখে ছেড়ে যাওয়ার সে দৃশ্য ছিল ভয়ঙ্কর। টাইটানিকের নিয়ন্ত্রণ কেন্দ্র হতে দূরবর্তী একটি জাহাজের আলো দেখা যাচ্ছিল, যার পরিচয় এখনও রহস্যে ঘেরা। কেউ কেউ বলে সেটি ছিল ক্যালিফোর্নিয়ান, আবার কেউ কেউ বলে সেটি ছিল স্যামসন। টাইটানিক থেকে ওয়্যারলেস মাধ্যমে যোগাযোগে কোনো সাড়া না পেয়ে পরবর্তীতে মর্স ল্যাম্প এবং শেষে জরুরি রকেট ছোড়ার মাধ্যমেও জাহাজটির সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু জাহাজটি একবারও সাড়া দেয়নি। এছাড়া টাইটানিক থেকে সাহায্য চেয়ে যে বার্তা পাঠানো হয়েছিল তাতেও সঠিক সময়ে কেউ সাড়া দিতে পারেনি, কেননা নিকটবর্তী স্থানে কেউ ছিল না। টাইটানিকের সবচেয়ে নিকটে ছিল দি কার্পাথিয়া জাহাজটি। তবে তারা যে দূরত্বে ছিল সেখান থেকে টাইটানিকের কাছে আসতে সময় লাগবে 4 ঘন্টা। রাত 2টা থেকে 2:20 মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায়, যার কারণে সেই পরিবেশটি আরও হৃদয় বিদারক হয়ে ওঠে। টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায়, ঠিক তার 1 ঘন্টা 40 মিনিট পর রাত 4:10 সেখানে আসে দি কার্পাথিয়া নামের একটি জাহাজ। যারা সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছিলেন তাদেরকে উদ্ধার করে সকাল 8:30টার দিকে নিউ ইয়র্কে চলে যায়। অনেকেরই ধারণা ছিল টাইটানিক জাহাজে কোনো অভিশাপ ছিল। এ যুক্তি প্রমাণ করার অন্যতম একটি কারণ হিসেবে তারা দেখিয়েছিল টাইটানিকের নম্বর 390904। পানিতে এর প্রতিবিম্বের পাশ পরিবর্তন করলে হয় নৌফক। এছাড়া প্রাথমিকভাবে ও সর্বাধিক মতানুসারে আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগার ফলেই এ দুর্ঘটনা ঘটেছিল বলে মনে করা হয়, কিন্তু এর বাইরেও অনেক কাহিনী প্রচলিত রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত কাহিনীটি জানায় 1998 সালের 19 অক্টোবরে টাইমস। সে অনুসারে টাইটানিক জাহাজে নাকি ছিল মিসুরীয়, মতান্তরে ইংল্যান্ড, এক রাজকুমারীর অভিশপ্ত মমি, অসাধারণ ক্ষমতা সম্পন্ন একটি মেয়ে বলা হয়। মমির অভিশাপের কারণেই ভাসমান বরফ দ্বীপের সঙ্গে ধাক্কা খেয়েছিল টাইটানিক। দীর্ঘ 73 বছর পর 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী যেই স্থানটিতে টাইটানিক জাহাজটি ডুবেছিল সেই স্থানের 1200 মিটার পানির নিচে সন্ধান পান টাইটানিকের ধ্বংসাবশেষের। রবার্ট বালার্ড নামক ফরাসি এই বিজ্ঞানীর ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল টাইটানিককে খুঁজে বের করবেন।
বড় হয়ে তিনি সেই কাজেই নামলেন। সন্ধান পেলেও এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। কিংবদন্তি টাইটানিক জাহাজ ডুবি বিষয়ে ইংরেজ কবি শেলি তার ওজিম্যান্ডিয়াস কবিতায় মতো প্রকাশ করেছেন এভাবে: সমুদ্রের নিচে বালি, পলি আর প্রবালের মৃতদেহের পাশে ছড়িয়ে আছে বিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রকৃতির অহমিকার শেষ চিহ্ন। তবে এখনও টাইটানিক নিয়ে অভিযান চালানো হচ্ছে। আসছে নতুন টাইটানিক। 2017 সালে আবারও সমুদ্রে ভাসবে নতুন টাইটানিক। ভেতরে বাইরে মূল টাইটানিকের আদলে তৈরি করা হবে নতুন জাহাজটি। অস্ট্রেলিয়ার ধনাঢ্য এক ব্যবসায়ী দ্বিতীয় এ টাইটানিক তৈরির পরিকল্পনা করেছেন। চীনের এক জাহাজ নির্মাতা কোম্পানির সঙ্গে এরই মধ্যে এ বিষয়ে চুক্তিও হয়েছে তার। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের আবাসন ও কয়লা ব্যবসায়ী ক্লাইভ পালমার প্রথম টাইটানিকের মতো একই চেহারার কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির দ্বিতীয় টাইটানিক তৈরির পরিকল্পনা করেছেন। নতুন জাহাজটি তৈরির জন্য ব্লু স্টার লাইন নামের নতুন একটি জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেছেন তিনি। পরিকল্পিত নতুন জাহাজের নাম রাখা হয়েছে টাইটানিক 2 বা দ্বিতীয় টাইটানিক। নতুন এ প্রমোদতরীর ব্যাপারে মানুষের মধ্যে এতটাই আগ্রহ তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এশিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে কয়েক ডজন লোক দ্বিতীয় টাইটানিকের প্রথম যাত্রায় অংশ নেয়ার জন্য আগাম যোগাযোগ শুরু করেছে। $10 লাখ বেশি অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তাদের কয়েকজন। প্রথমটির মতোই 9টি তলা এবং 48টি কক্ষ রাখা হচ্ছে নতুন জাহাজে। ডিজেল চালিত ইঞ্জিনের ধোঁয়া নির্গমনের জন্য প্রথমটির মতোই 4টি চিমনি রাখা হচ্ছে দ্বিতীয়টিতে। তবে এর ইঞ্জিন হবে আরও আধুনিক। জাহাজের নিচের অংশেও কিছু পরিবর্তন থাকছে। পর্যটকদের আকর্ষণের জন্য একটি প্রদর্শনী কক্ষ রাখা হচ্ছে। প্রথম টাইটানিকের মতো দ্বিতীয় টাইটানিক যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয় তার জন্য চীনের নৌবাহিনীর একটি বহর এর সঙ্গে থাকবে। প্রথমটির মতো দ্বিতীয় টাইটানিকও প্রথম যাত্রায় লন্ডন থেকে নিউ ইয়র্কে পথে রওনা দেবে। এ ধরনের আরও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।